প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি হাতিল প্রেজেন্টস টিভিএস ইনসাইটে। আজকে আমরা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের একটা প্রতিবেদন নিয়ে আমরা কথা বলবো, যে প্রতিবেদনটি করেছি আমি এবং আমাদের রিপোর্টার তৌসিফ কাইয়ুম, যেটা হেডলাইন ছিল ক্রাইম সার্জেস মিড ইনঅ্যাকশন ফ্রম ল এনফোর্সার্স। তো গত কয়েক মাসে বা গণ অভ্যুত্থানের পরবর্তীতে তৎকালীন আওয়ামী লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর গত 5-6 মাসের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেটার মধ্যে সবচেয়ে একটা ভয়াবহ রূপ ধারণ করেছে বা একটা ভীতিকর পরিবেশ জানুয়ারি মাসে বা ফেব্রুয়ারি শেষের দিকে এসে তৈরি হয়েছে বলে আমরা পুলিশ সদর দপ্তরের যে অপরাধ পরিসংখ্যান, যে প্রত্যেক মাসের ডাটা তারা শেয়ার করে আমাদের সাংবাদিকদের সাথে, সেই ডাটা নিয়ে আমরা কথা বলবো। ওই পুলিশ সদর দপ্তরের তথ্য সূত্র ধরেই অথবা আমাদের যে ঘটনাস্থলের যেসব ঘটনা আমরা কাভার করেছি, এইসব বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো। তো আজকের যে বিষয়টা আমরা যে প্রতিবেদনে আমরা তুলে আনার চেষ্টা করেছি, বা আপনিও এই বিষয়টি নিয়ে কাজ করেছেন, এখনকার আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতিটা কেমন, বা মানে যদি বলা হয়ে থাকে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে, সেক্ষেত্রে কেন, এটার কারণটা কি? আচ্ছা, প্রথমে বর্তমান পরিস্থিতির কথা যদি বলতে যাই, আপনি এটা কেমন, এটা হচ্ছে যে দুই একটা ঘটনা দিয়ে বর্ণনা করা হচ্ছে। যদি আমরা পরিসংখ্যানটা দেখি, আপনি যেটা বলছিলেন যে ক্রাইম ডাটা, আপনি দেখেন গত বছরে এই জানুয়ারি মাসের যদি আমরা কয়েকটা ক্যাটাগরিতে আমরা দেখানোর চেষ্টা করছি রিপোর্টে, ধরেন চাইল্ড অ্যান্ড ওমেন রেপ্রেশন, তারপর রোবারি, বাগলারি, এই দিকগুলোতে দেখবেন যে প্রায় 50%-এর বেশি বাড়ছে। এইটা কেন, এই কথাটা যদি আপনি বলতে চান, ল অ্যান্ড অর্ডার কাজ করতেছে না। এখন পুলিশের সদস্যদের সাথে আমরা আনঅফিসিয়াল অনেকজনের সাথে কথা বলার সুযোগ হয়েছে। তো এক পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা গতকালই বলতেছিলেন যে এমন একটা পরিস্থিতি যেখানে হচ্ছে আপনার পুলিশকে গ্রেপ্তার করতে হচ্ছে। ঢাকা শহরে আসছে, সে রাস্তাঘাট চেনে না ভালো করে, তার কোনো ইনফরমার নাই। এই পরিস্থিতি আসলে সে বুঝতে পারতেছে না কোথায় কী করবে না করবে, কে আছে, কি কাজ করতেছে, কারা এর সাথে দায়ী। তারা ঘটনা ঘটার পরে, এবং কি অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে পুলিশের সাথে মানুষের যে একটা ইন্টারাকশনের জায়গাটা শ্রদ্ধাবোধের জায়গাও নাই, পাশাপাশি সম্মানের জায়গাও নাই, খুব বাজে ব্যবহার করে তাদের অভিযোগ, যেটা এক ধরনের তাদের মধ্যে আপনার পুলিশ আইনশৃঙ্খলা যে রিস্টোর করবে, সে জায়গায় তাদের মধ্যে এক ধরনের এটা কি বলতে পারি যে আপনার ভীতি কাজ করতেছে। তারা কিন্তু খুব অ্যাক্টিভলি এখনো ফাংশন হচ্ছে না। ঢাকা শহরটাই বেশি আসতেছে আর কি, সারা দেশে একই অবস্থা। আর এটার জন্য তারা যেটা বলতেছে যে এখন পুলিশ অনেক উদ্যোগ নিচ্ছে। ধরেন আপনার কিছুদিন আগে অপারেশন ডেভিল হান্টের কথা বলা হচ্ছিল। ডেভিল হান্টে আসলে আপনার যারা এই বাগলার সাথে ডেকোসিটির সাথে জড়িত, তাদেরকে কিন্তু গ্রেপ্তারের আওতায় আসছে না। তারা স্পেসিফিকলি হচ্ছে যে দ্য ফেসিস্টের দোষর বলা হচ্ছে আওয়ামী লীগের নেতা কর্মীরাই এই ডেভিল হান্টের আওতায় আসছে আর কি। আর এর বাইরে তারা বলছে যে 5ই আগস্টের পরপরই আমরা দেখছি যে আপনার শীর্ষ সন্ত্রাসী হিসাবে যাদের তালিকাভুক্ত করা হয়েছিল, প্রায় 30 জনের বেশি হচ্ছে যে আপনার জামিন পাইছে। এই বড় বড় ঘটনাগুলো যেগুলো হচ্ছে, আপনি অন্যতম একটা হচ্ছে এলিফেন্ট রোডের ঘটনাটা বলতে পারেন। ওখানে রাস্তার মধ্যে প্রকাশ্যে কোপানোর ঘটনা চাপাতি দিয়ে, তারপরে হচ্ছে যে আপনার বনশ্রী যে ঘটনা, এই ঘটনা রিসেন্ট যে ঘটনা, এর আগেও আরেকটা ঘটনা ঘটছে ওখানে বাড়ি দখলকে কেন্দ্র করে। এগুলাতে কিন্তু এই শীর্ষ সন্ত্রাসীদের নামগুলোই আসতেছে। আর এদের কিন্তু এক ধরনের পলিটিক্যাল ব্যাকআপও আছে, যার কারণে আসলে পুলিশ চাইলে সবকিছু করতে পারতেছে না আর কি। এরকম একটা পরিস্থিতি। একটা এই তথ্যসূত্র ধরে আপনি যেটা বলছিলেন, যে সেনাপ্রধান আজকে একটা বক্তব্য দিয়েছে, এবং সেই বক্তব্যে আমি এটা শুনেছিলাম। আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, আসলে সেনাপ্রধান অনেকগুলো দিকে ইঙ্গিত করছে। এর মধ্যে অন্যতম হচ্ছে যে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আপনি তার বক্তব্য তো শুনেছেন, বিশ্বাস করি যে আপনি শুনেছেন। কি বলতে চাচ্ছে আজকে? আসলে উনি আজকে একটা বিশেষ দিবস উপলক্ষে যে শহীদ সেনা দিবস ঘোষণা করা হয়েছে বিডিআর বিদ্রোহের ঘটনায়, ওই দিবসের একটা অনুষ্ঠানে উনি যোগ দিতে গিয়ে বর্তমান সময়কার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উনি কথা বলেছেন। তো উনার বক্তব্য যদি আমরা একবারই যদি কোট আনকোট করে বলতে চাই, উনি কিছুটা এইভাবে বলার চেষ্টা করেছেন যে পুলিশ কাজ করছে না, বিজিবি তার পাশাপাশি র্যাব, যে যারা মূল স্ট্রাইকিং ফোর্স হিসাবে দুইটা সহযোগী পুলিশের সাথে কাজ করত, তারাও কাজ করতে পারছে না। এবং একই ক্ষেত্রে তিনি অন্যান্য আরও কয়েকটা গোয়েন্দা সংস্থার নাম বলেছেন যে যারা কাজ করতে ঠিকঠাকভাবে কাজ করতে পারছে না। এবং সেটার কারণ বলতে গিয়ে তিনি বলেছেন যে যেহেতু এই গণঅভ্যুত্থানের আগে সরকার এক ধরনের দমন পীড়ন বল প্রয়োগ করেছে, এই বল প্রয়োগে এই সব সংস্থা বা এই প্রতিষ্ঠানগুলোর অনেক সদস্যদের বিচার হচ্ছে, যে সেই বল প্রয়োগের ঘটনায় যে জাতিসংঘের হিউম্যান রাইটস অধিদপ্তর থেকে বা অফিস থেকে, হিউম্যান রাইটস অফিস থেকে বলা হচ্ছে যে প্রায় 1400-র মতো বিক্ষোভকারীদের গুলি করে মারা হয়েছে। তো সেই ক্ষেত্রে আসলে এই সংস্থাগুলো, এটা কিন্তু আগস্টের পর থেকে, 5ই আগস্টের পরেও আছে, 15 তারিখ পর্যন্ত আছে। এবং এই একটা বড় সংখ্যক মানুষকে মেরে ফেলার পর
যেই সংস্থাগুলো আইন শৃঙ্খলার দায়িত্বে থাকার কথা ছিল তাদের একটা বড় অংশের সদস্যদের বিচার হচ্ছে, এবং এই বিচার করতে গিয়ে আবার উনি সেনাপ্রধান ওনার বক্তব্যে যতটুকু বলার চেষ্টা করেছেন, বা আমরা 5-6 বছর থেকে আমরা ক্রাইম রিপোর্টিং বা আইন শৃঙ্খলা কাভার করতে গিয়ে আমরা যতটুকু বুঝতে পারছি, যে উনি ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করছেন যে এই আইন শৃঙ্খলা পরিস্থিতিতে একটা ভ্যাকুয়াম তৈরি হয়েছে, এবং এই ভ্যাকুয়ামে হচ্ছে রাজনৈতিক দলগুলো অথবা এর পাশাপাশি বিচ্ছিন্ন কিছু দল বা গোষ্ঠী তারা পরস্পরের সাথে বিবাদে জড়িয়ে পড়ছে, নানান ধরনের খুবই বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে, এবং এই বিশৃঙ্খল পরিস্থিতিতে যদি সবাই এক না থাকে, এই গণঅভ্যুত্থান বা এরকম একটা আমরা এই শিক্ষার্থীরা বা সবাই তরুণ প্রজন্ম যেটাকে দ্বিতীয় স্বাধীনতা বলছে, এইটার পরের পরিস্থিতি যদি আসলে বিভেদের এবং ঐক্যের না হয়, যদি বিভেদের হয়, এবং রাজনৈতিক দলগুলো এর বাইরে যে সিভিল সোসাইটিরা তারা যদি আসলে মতৈক্যে না পৌঁছায় এবং এক না হয়, সেক্ষেত্রে আসলে উনি এক ধরনের ভয়াবহ পরিস্থিতির কথা উনি ইঙ্গিত করেছেন। একই সাথে উনি একটা জিনিস হয়তো বোঝানোর চেষ্টা করেছেন যে বাহিনীগুলোকে মোটা দাগে দায় না দিয়ে যারা জড়িত তাদের বিচার করার বিষয়ে ওনার কোনো আপত্তি নেই, আমরা এতটুকু ওনার বক্তব্য থেকে আমরা বুঝতে পেরেছি। কিন্তু উনি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই বাহিনীগুলোকে মোরালি যেন আর বেশি ডাউন না করা হয়, এরকম একটা কথা উনি ওনার বক্তব্যে বলার চেষ্টা করেছেন, আমরা যদি বুঝতে পেরেছি। এবং উনি ক্লিয়ারলি খুবই লাউডলি এবং লাউড ভয়েসে উনি বলেছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি না ফেরানো যায় তাহলে আরো হয়তো একটা খারাপ পরিস্থিতির দিকে দেশ যেতে পারে। তো এই যে বনশ্রী ঘটনার পরপরই যেটা হচ্ছে যে এক স্বর্ণ ব্যবসায়ীকে হচ্ছে বাসার সামনে কুপিয়ে হচ্ছে যে প্রায় ওনার ভাষ্যমত 160 ভরি স্বর্ণ এবং নগদ টাকা নিয়ে যাওয়ার পরে কিন্তু আমরা দেখলাম রাতে 3টার সময় হচ্ছে হোম অ্যাডভাইজার হচ্ছে সংবাদ সম্মেলন করলেন, তারপর তিনি বললেন আসামিদের সে ঘুম হারাম করে দিবেন। এরপর পরে হচ্ছে যে আমরা দেখলাম যে একটা যৌথ আপনার হচ্ছে র্যাব, তারপর হচ্ছে পুলিশ এবং হচ্ছে যে সিটিটিসি নিয়ে একটা অভিযান শুরু করার ঘোষণা দিচ্ছে। এরপরে এখন আসলে ভবিষ্যৎটা কি দেখতেছেন? আপনার তো দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে, মাঠ পর্যায়ে কি অবস্থা, ল অ্যান্ড অর্ডার হচ্ছে রিস্টোর করার কোনো দেখতেছেন কিনা, কোনো ইঙ্গিত আপনার দেখা যাচ্ছে কিনা? একটা বিষয় কি, আমরা এই প্রতিবেদনটা করতে গিয়ে বা গত কয়েক মাস থেকে গত কয়েক সপ্তাহ থেকে আমরা মানবাধিকার কর্মী যারা এইসব বিষয়ে পর্যবেক্ষণ করেন, অপরাধ বিজ্ঞান ফলো করেন, তাদের সাথে আমরা কথা বলেছি। তো তাদের প্রত্যেকেরই ভাষায় একটা জিনিস ওনারা বলার চেষ্টা করেছেন যে হয়তো এই যে আমরা বলছি যে গত 6 বছরের মধ্যে গত 6 বছরের জানুয়ারি মাসের মধ্যে এই জানুয়ারি মাসে অন্তত 6টা অপরাধের ক্ষেত্রে সবচেয়ে বেশি মামলা রেকর্ড হয়েছে। তো এটার একটা কারণ হতে পারে যে আমাদের 5 আগস্টের পরে যে মানুষের যেহেতু মত প্রকাশের স্বাধীনতা বেড়েছে, মানুষ হয়তো রিপোর্ট করতে বেশি আগ্রহ হচ্ছে। আবার এটাও সত্য যে মানবাধিকার কর্মীরাই বলছেন যে অনেক ক্ষেত্রে হয়তো ল এনফোর্সমেন্ট বা আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে পুলিশের নিষ্ক্রিয়তার কারণে বা অন্যান্য যে র্যাব, বিজিবি, স্ট্রাইকিং ফোর্স বা যাদেরকে আমরা যৌথ বাহিনী বলছি, যে যাদেরকে আইন শৃঙ্খলার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে, তাদের এক ধরনের নিষ্ক্রিয় ভূমিকার কারণে হয়তো অনেকে আবার মামলা করতে যাচ্ছেন না। তো সেক্ষেত্রে আসলে পরিসংখ্যান থেকে পুরো বিষয়টা বোঝা, আমরা হয়তো একটা অ্যানালাইসিস করতে পারবো, একটা গত 5-6 বছরের একটা পর্যায়ক্রমিক একটা আমরা তুলনা করতে পারবো। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ওনারা যেটা বলেছেন যে চুরি ছিনতাই বা হচ্ছে যে এরকম ঘটনা এর আগেও ছিল, একেবারে যে ছিল না তা না, কিন্তু এবারের প্রেক্ষাপটটা খুবই ভীতিকর। একেবারেই হয়তো আমরা ঢাকায় যেটা দেখতাম যে কিছু কিছু জায়গায় চিহ্নিত ছিল বা মানুষ জানতো যে ভোরবেলায় বা মধ্যরাতের পর এই রাস্তাগুলোতে ছিনতাই হয়, কিন্তু এখন ঢাকায় যেটা দেখা যাচ্ছে স্পোরাডিকলি ঢাকার যে কোনো জায়গায়, একেবারে খুবই জনবহুল জায়গায় রাত 9টার সময় বা সন্ধ্যা 7টার সময়, একেবারেই জনবহুল জায়গায় আশপাশে অনেক দোকানপাট, মানুষের উপস্থিতি আছে, এরকম জায়গাতেও এসে ধরেন হয়তো রামদা বা যে আপনার চাপাতি দেখিয়ে আপনার আপনার মানি ব্যাগ, টাকা পয়সা বা মোবাইল এগুলো নিয়ে যাওয়ার মতো ঘটনা ঘটছে। কিছু কিছু ক্ষেত্রে যাত্রীদেরকে কোপানোর মতো ঘটনাও ঘটছে। তো এটা আসলে ওনারা বলছেন যে ভীতিকরটা কি কারণ, যে কোনো প্যাটার্ন নাই, যে আগের একটা ক্রাইমের একটা প্যাটার্ন ছিল, একটা নির্দিষ্ট অঞ্চলে হতো, একটা নির্দিষ্ট সময় হতো, এবং ওই জায়গাটুকু মানুষ অ্যাভয়েড করার চেষ্টা করতো, বা ওইটা অ্যাভয়েড করলে মোটামুটি দেখা যেত যে বেশিরভাগ ক্ষেত্রেই ছিনতাই শিকার না হওয়ার একটা সম্ভাবনা থাকতো। কিন্তু এখন যেটা হচ্ছে যে কোথায় যে আপনাকে এসে কখন আপনার কাছ থেকে আপনার সর্বস্ব নিয়ে যাবে, এই যে প্যাটার্নটা ভেঙে গেছে, এবং একই সাথে আইন শৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তার কারণে একটা ভীতি বেশি কাজ করছে আর কি। তো
এর পাশাপাশি আমরা যদি একটা জিনিস দেখি যে গত গত সোমবার মধ্যরাতে একেবারে শেষ রাতের দিকে যে স্বরাষ্ট্র উপদেষ্টা একটা সংবাদ সম্মেলন করলেন তার পদত্যাগের দাবিতে আইন শৃঙ্খলা ভেঙে পড়ায় বা নিরাপদ নাগরিকরা নিরাপদ বোধ না করায় যে তার বিরুদ্ধে একটা আন্দোলন হলো, এখনো সেই আন্দোলনটা চলমান। তো সেক্ষেত্রে উনি যে ওনার বাসায় 3টার সময় বাড়িধারায় বসে একটা উনি আবারও মানে আইন শৃঙ্খলা বাহিনীকে সক্রিয় করার যে একটা শেষমেশ উনি ওনার পক্ষ থেকে একটা জোরালো দাবি করেছেন, কিন্তু ওই দিন রাতেই আমরা একটা ঘটনা দেখতে পাই যে ঠিক ওনার বাসা থেকে 7-8 কিলোমিটার দূরেই দক্ষিণখানে একজন তৈরি পোশাক কর্মী আরিফুল ইসলাম তাকে ছুরি দিয়ে হচ্ছে যে আপনার কুপিয়ে মেরে ফেলা হয়। তো উনি আসলে যেইভাবে এটা বারবার দাবি করছেন যে আইন শৃঙ্খলা বাহিনীকে সক্রিয় করার চেষ্টা করছেন, বাস্তবে কিন্তু আসলে ততটুকু মানে সক্রিয়তা দেখা যাচ্ছে না। তারা গতকাল রাত থেকে উনি বলেছেন যে আপনারা মঙ্গলবার সন্ধ্যা থেকে এটার ফিডব্যাকটা দেখা যাবে, আপনারা দেখতে পারবেন যে কি হয়, আপনারা দেখতে পারবেন বা এটার ফিডব্যাক আপনারা দেখতে পারবেন। কিন্তু যেটা হয়েছে যে আনুষ্ঠানিকভাবে ওনারা হয়তো কিছু জায়গায় টহল দিচ্ছেন, কিন্তু আনুষ্ঠানিকভাবে কিছু স্পট ধরে টহল দিয়ে কিন্তু আসলে এটা মোকাবেলা করা যাবে না। যে পুলিশ একেবারেই যে মাঠে ঘাটে যেভাবে আগে সক্রিয় ছিল, পুলিশকে সেই সক্রিয়তার জায়গায় ফিরিয়ে নিয়ে যেতে হবে। এর আরেকটা বিষয় যে ভাই আমি একটু বলতে চাই যে হচ্ছে আপনি যেটা বলতেছিলেন এর আগে অপরাধ ছিল, কিন্তু এটাও তো আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতেছি যে পরিমাণে প্রচার হচ্ছে। যেমন আমি এপি হচ্ছে যে আপনার ফেক থেকে কতদিন শিশির ভাইয়ের একটা স্ট্যাটাস দেখলাম যে অনেক ক্ষেত্রে কিছু হচ্ছে যে আপনার গুজবও ছড়ানো হচ্ছে। আসলে মানে এই পরিস্থিতি মানে কিভাবে কোন দিকে যাচ্ছে বলে আপনার মনে হচ্ছে, আর এটা থেকে ওভারকাম করার কোনো সম্ভাবনা আপনি দেখতেছেন কিনা? সেক্ষেত্রে আমার মনে হয় যে আসলে আইন শৃঙ্খলা বাহিনীগুলোকে পুরোপুরি দমেশ ওদেরকে সক্রিয় করে তাদের মোরাল ফিরিয়ে দিয়ে যাদের বিচার করবেন তাদেরকে তাদেরকে বিচারের জন্য নিয়ে যাওয়ার বাইরে যে যারা আছেন নিরপরাধ তাদেরকে আসলে ওই মোরালটুকু দিতে হবে, ওই নিশ্চয়তাটুকু দিতে হবে যে উনি ওনার দায়িত্ব পালন করতে গিয়ে যদি কোনো বাধার শিকার হন সেক্ষেত্রে রাষ্ট্র বা সরকার সর্বোচ্চ তার পাশে থাকবে। এইটুকু নিশ্চয়তা যদি আমার মনে হয় যে পুলিশকে বা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে দেওয়া যায় যে কোনো বেআইনি কাজ না, নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে যদি তারা কোনো ধরনের বাধার শিকার হয় সেটা যে পলিটিক্যাল পার্টির মানে তরফ থেকেই হোক না কেন, যে গোষ্ঠীর পক্ষ থেকে হোক না কেন, যদি রাষ্ট্র এবং সরকার ওই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যের পাশে থাকে আমার মনে হয় এইটুকু নিশ্চয়তা যদি তারা দিতে পারে তাহলে হচ্ছে যে আইন শৃঙ্খলা আবারও তার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। কিন্তু আসলে এটা তো দেখতেছেন কি, আমার তো মনে হচ্ছে না যে মানে পুলিশের সাথে যে কথাবার্তা শোনা যাচ্ছে, পুলিশ বলতেছে যে আপনার যে তাদেরকে একদিক থেকে অভিযানের জন্য বলতেছে, অন্য দিক থেকে তাদের নামে লিস্ট করা হচ্ছে বিভিন্ন জায়গায়। তাই আপনি যে কথা বলছেন আমি আপনার সাথে একমত যে যদি তাদেরকে এই নিশ্চয়তা দেওয়া হয় যে যারা খুব অ্যাগ্রেসিভ, যেগুলো হচ্ছে মানবাধিকার ভায়োলেট করছে, তাদের বিষয়ে শুধু একমাত্র ব্যবস্থা নেওয়া হবে, অন্যদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে না। মানে যারা হচ্ছে তাদেরকে পুলিশের যে পুলিশিং কাজ ওইটাই করতে দিবে, তাহলে হয়তোবা এটা পরিবর্তনটা আমরা দেখতে পাবো আর কি। দর্শক, আমরা আসলে আজকে আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। আমরা যেটা এতক্ষণ পর্যন্ত আমরা যেটা আলোচনা করলাম, হয়তো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের মনোবল ফিরে পাবেন এবং সরকার যে ঘোষণা শেষমেশ আবারও বারবার দিয়ে আসছেন, শেষমেশ আবারও দিয়েছেন যে আমরা হয়তো সরকারের কথায় আশ্বাস রেখে আমরা বিশ্বাস করতে চাই যে এই দৃশ্যমান পরিবর্তনটুকু দেখতে পারবো এবং আমাদের নাগরিকরা নিরাপদে, সেটা সন্ধ্যায় হোক বা রাতের বেলায় হোক, সেটা গণপরিবহনে হোক বা ব্যক্তি পরিবহনে হোক, তারা তাদের স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন, স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন কোনো ধরনের ভীতি ছাড়াই। দর্শক, আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।